আমার নাম গুনগুন। আমার কপাল এতটাই খারাপ যে আমার কথা যে শুনবে তারই অন্তরাত্মা কেঁপে উঠবে। একদিন আমি নিজের বান্ধবীর বাড়িতে বসেছিলাম। হঠাৎ আমার মা খুঁজতে খুঁজতে সেখানে চলে এলেন। তিনি এসেই বললেন, ছেলের বাড়ি থেকে তোকে দেখতে এসেছে, আর তুই এখানে বসে আছিস। আমি আমার বান্ধবীকে সাথে নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে কোনো রকমে একটু রেডি হয়ে তাদের সামনে গিয়ে বসলাম। তারা আমাকে দেখে হতবাক হয়ে গেল। তারা একে অপরকে বলতে লাগলো, এত সুন্দরী মেয়ে আমরা আগে কখনোই দেখিনি। তারা আরও বলতে লাগলো যে বাবা মা বেঁচে নেই, আর আমাদের এক ভাই আছে, তার জন্য তোমাকে দেখতে এসেছি। আমরা ছেলের বড় দুই দিদি, আমাদের বিয়ে হয়ে গেছে, তাই ভাইয়ের জন্য আমরা একটা সুন্দরী মেয়ে ছেলে খুব বেশি সুন্দর না হলেও সব দিকে বিচার করলে ছেলে খুব ভালো। তাই আমার মা বাবা তাড়াতাড়ি করে রাজি হয়ে গেলেন। ছেলের দিদিদের শুধুমাত্র একটাই শর্ত ছিল, যে বিয়ে তাড়াতাড়ি হতে হবে, কেননা তারা নিজের সংসার ছেড়ে বেশি দিন এখানে থাকতে পারবে না। আমার মা বাবা এতেও রাজি হয়ে গেলেন, কারণ ছেলের নিজের বাড়ি আছে, তারা বড় লোক। আর সবচেয়ে বড় কথা হলো, এদের বাড়ি আমাদের গলির পরের গলিতেই। আমরাও আগে থেকেই জানতাম যে এই বাড়িতে একটা ছেলেই একাই থাকে। যেহেতু বাড়িতে কোনো মহিলা থাকতো না, সেই কারণে মায়ের সাথে এদের কোনো পরিচয় ছিল না। যাই হোক, আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার মা নিজের অর্ধেকের বেশি বয়স জয়েন্ট ফ্যামিলিতে কাটিয়েছে। এই কারণে তিনি এটা দেখে খুব খুশি ছিলেন যে না তো আমার কোনো শাশুড়ি থাকবে, আর না কোনো জা থাকবে, শুধু দুটো ননদ আছে। কিন্তু তারাও নিজের নিজের সংসারে ব্যস্ত। নিজের সংসার ছেড়ে কি আর বারবার ভাইয়ের বাড়িতে আসে। আমাকে ছেলের ছবি দেখানো হয়েছিল। ছবি দেখে আমার এরকম তো মনে হয়নি যে একে না পেলে আমি পাগল হয়ে যাব, কিন্তু খুব খারাপও লাগেনি। এমনি তো পুরুষ মানুষ সংখ্যায় খুবই কম সুন্দর হয়। ছেলেদের সৌন্দর্য তো এটাই যে তারা লম্বা চওড়া হবে, আর খুব বেশি রোগা হবে না, আবার বেশি মোটাও হবে না। আর আর্য একদম সেরকমই ছিল। ওর মুখ দেখে মনে হয়েছিল যে এ আমার খেয়াল রাখবে, আমাকে বুঝবে, তাই আর কিসের ভয়। আর যখন আমরা দুজন স্বামী স্ত্রী হব আর একে অপরের সঙ্গে থাকব, তখন একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হয়েই যাবে। বিয়ে হয়ে গেলে আমি এই বাড়িতে থাকতে শুরু করলাম। যখন আমার মন চাইতো আমি মায়ের কাছে চলে যেতাম। কোনো ব্যাপারে আমার কোনো বিধিনিষেধ ছিল না। বিয়ের পরেই আমার দুই ননদ নিজের নিজের বাড়িতে চলে গেল, আর আমাদের বাড়ির উপরে তাদের খুব বেশি কন্ট্রোলও ছিল না। আমি খুব খুশি ছিলাম, তাই সবাইকে আমার খুশির ব্যাপারে খুশি হয়ে বলতাম। আমার মা বলতো যে সবাইকে এসব বলে বেড়াবি না, না হলে নজর লেগে যাবে। কেননা এরকম সুখের সংসার সব মেয়েরাই চায়, যেখানে না কোনো শাশুড়ি আছে আর না তো কোনো ননদ আছে। কিন্তু আমার মুখ থেকে এই কথা বেরিয়েই যেত, কেননা আমি খুব খুশি ছিলাম। আমার সমস্ত বান্ধবী যাদের বিয়ে হয়ে গেছিল, তারা বারবার বলতো যে তোর কপাল খুব ভালো, তাই তুই এত ভালো স্বামী পেয়েছিস। কিন্তু আমাদের দেখ কিরকম স্বামী পেয়েছি, আমাদের একদমই খেয়াল রাখে না। তারা হা হুতাশ করতো, কিন্তু আমি কি জানতাম তাদের হা হুতাশ আমার উপরেই লেগে যাবে। একদিন আমার স্বামী বলল, আমি আজকে সন্ধ্যায় তোমাকে শপিংয়ে নিয়ে যাব। আমি ভাবলাম ও আমার জন্য এত কিছু করে, তাই আমারও ওর জন্য কিছু করা উচিত। তাই আমি ওর পছন্দের খাবার বানিয়ে রাখলাম। ও বাড়িতে ফিরে এলে আমরা দুজনে খুশি মনে খেতে বসলাম। কিন্তু খাবার খেতে খেতে না জানি ওর কি হলো, হঠাৎই ও একদিকে কাত হয়ে পড়ে গেল। প্রথমে আমার মনে হলো যে ও আমার সাথে কোনো ইয়ার্কি করছে, আর নয়তো অ্যাক্টিং করছে। কিন্তু যখন আমি চেক করলাম, তখন দেখলাম ও তো অজ্ঞান হয়ে গেছে। এটা দেখে আমি খুব বেশি টেনশনে পড়ে বাবার বাড়ির দিকে দৌড়ে গেলাম। কিন্তু মা ঘরে ছিলেন না, তাই তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন করে স্বামীকে হাসপাতালে নিয়ে গেলাম। যখন ডক্টরের কাছে নিয়ে গেলাম, তখন সে আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমি তাকে সবকিছু খুলে বললাম যে আমরা বসে খাবার খাচ্ছিলাম, জানি না হঠাৎ এর কি হয়েছে। আমার মাথায় খুব বেশি হলে এই কথাটাই এসেছিল যে হয়তো আমার স্বামীর কোনো জিনিস থেকে অ্যালার্জি আছে, আর আমি সেটা ভুল করে রান্না করে ফেলেছি। কেননা কখনো কখনো অ্যালার্জি এতটা ভয়ানক হয় যে লোকজন অজ্ঞান হয়ে যায়। সে অল্প বয়সী ডক্টর আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। এরপর সে বলল যে আপনার স্বামীকে আমি চিনি, এ আমার ভাইয়ের বন্ধু। আমি বললাম জানি না, এর কি হয়েছে, একে একটু দেখুন। ডক্টর আমার স্বামীকে নিয়ে ভিতরে চলে গেলেন, আর আমি খুব টেনশন নিয়ে বাইরে বসে রইলাম। আমার হাত পা কাঁপছিল, বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। কিছুক্ষণ পরে যখন ডক্টর বাইরে এসে বলল যে আপনার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে, আর তার শেষ নিঃশ্বাস চলছে। ডক্টর এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। সে আরও বলল, আপনি আপনার স্বামীর সঙ্গে দেখা করে নিন। এমনিতে তো আমরা এইরকম রোগীর সঙ্গে দেখা করতে দিই না, কিন্তু আপনি যেহেতু আমার ভাইয়ের বন্ধুর স্ত্রী, তাই আপনাকে ভেতরে যাওয়ার পারমিশন দিচ্ছি।
এই ডক্টরের নাম ডক্টর নন্দ। সে হয়তো নতুন ডক্টর, একদমই যুবক টাইপের। আমি তাকে ধন্যবাদ দিলাম, কিন্তু সাথে এটাও ভাবতে লাগলাম যে কখন কিভাবে হার্ট অ্যাটাক হয়ে গেল। ও তো যুবক মানুষ, ও তো আগে কখনো বলেনি যে ওর হার্টের প্রবলেম আছে। আমার মাথা ঘুরছিল, আমার মনে হচ্ছিল আমি চোখে ঝাপসা দেখছি, আমার হাত পা কাঁপছে। জীবনে প্রথমবার আমার সাথে এরকম হচ্ছে। আমি আগে কখনো এত বড় বিপদ একলা হ্যান্ডেল করিনি। আমি কাঁপা পায়ে ভিতরে গেলাম, কিন্তু ভিতরে গিয়ে জানতে পারলাম যে আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেছে। আমি খুব কান্না করতে লাগলাম। আমার বাবা মাও এসে পড়েছিলেন। এরপর আমার বাবা মা লোকজনকে নিয়ে আমার স্বামীকে বাড়িতে নিয়ে এলো। এখানে আমি আমার ঘরের মধ্যে বসে কান্না করছিলাম। কান্না করতে করতে কখন যেন চোখ বুজে এলো। তখন স্বপ্নে আমার স্বামী এসে আমার হাত ধরে আমার মাথায় আদর করতে করতে বলল, কান্না করো না, আমি তোমাকে কান্না করতে দেখতে পারবো না। আমি চাই তুমি আগে যেরকম থাকতে সেরকমই হাসি খুশি থাকো। সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম, তোমাকে ছাড়া কিভাবে সব কিছু ঠিক হবে? কিছুই ঠিক হবে না। তোমাকে ছাড়া আমি থাকতে চাই না। আমি তো সারা জীবন তোমার সাথে কাটাতে চাইতাম। আর তুমি আমাদের বিয়ে মাত্র 2 মাস পরে আমাকে ছেড়ে চলে গেলে। ওগুলো কে বলেছে আমি তোমাকে ছেড়ে চলে গেছি? আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি। আমি সবসময় তোমার সাথেই থাকবো। একটা কথা মনে রেখো, যখনই তোমার আমার সঙ্গে দেখা করার ইচ্ছা হবে, তখনই তুমি আমাদের বাড়িতে এসো। সেখানে আমি তোমার সঙ্গেই থাকবো। আমি স্বপ্নে আমার স্বামীর হাত ধরে নিলাম আর তাকে বললাম, তুমি আমাকে ছেড়ে যেও না। তখনই হঠাৎ আমার চোখ খুলে গেল আর আমি হাওমাও করে কান্না করতে লাগলাম। আমার স্বামী সমস্ত কাজ শেষ হয়েছে, 10-12 দিন হয়ে গেছে। এর মধ্যে আমার বান্ধবী আমার সাথে কয়েকবার দেখাও করার জন্য এসেছিল। আর এই স্বপ্নের ব্যাপারে আমি শুধু ওকেই বলেছিলাম। ও চুপচাপ আমার স্বপ্নের কথা শুনলেও ওর এই স্বপ্নের উপরে বিশ্বাস হচ্ছিল না, তাই ও আমাকে কিছুই বলেনি। আমিও ভাবতাম যে এ সবই শুধুমাত্র একটা স্বপ্ন, যেটা আমার দুঃখী হৃদয় বানিয়েছে। কিন্তু যদি এটা সত্যি হতো তাহলে কত ভালো হতো। আমি নিজের স্বামীকে স্বপ্নে শেষবার দেখেছিলাম। আমি ওর হাত ধরেছিলাম আর ও আমাকে বুকে জড়িয়ে ধরেছিল। আমার জন্য এটাই অনেক। এভাবেই যখন কিছুদিন পার হয়ে গেল, তখন আমি নিজের মাকে বললাম যে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে চাই। আমার মা বললেন, তুই একা কিভাবে থাকবি? আমি বললাম, একটা গলি তো মাত্র পার্থক্য, ব্যাস আমাকে ওখানেই থাকতে হবে। সেখানে আমি শান্তি পাবো। আমার মা আমাকে অনেক নিষেধ করেছিলেন, কিন্তু বাবা বললেন যে যদিও এভাবে আনন্দ পায় তাহলে থাকতে দাও, কিছুদিনের মধ্যেই ও ঠিক হয়ে যাবে, তারপর আবার ফিরে আসবো। তাদের মনে হতো যে আমি দুঃখের মধ্যে আছি, আমি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। তাই তারা আমার সমস্ত কথা মেনে নিতেন আর আমার খুব খেয়াল রাখতেন। বাড়িটা খুব বেশি দূরে না, তাই তারা আমাকে সেই বাড়িতে থাকার অনুমতি দিয়ে দিলেন। তারা হয়তো ভেবেছিলেন যে আমি কিছুদিন সেখানে থেকে আবার ফিরে আসব। আমি ছোটবেলা থেকে কখনোই একা থাকিনি, তাই আমার একা ঘুমানো অভ্যাস ছিল না। তাই তারা জানতো যে আমি বেশি দিন থাকতে পারবো না। কিন্তু এটাও সত্যি যে আমার ওই বাড়িতে থাকতে খুব মন চাইছিল, কারণ এখানে আমি 2 মাস আমার স্বামীর সাথে কাটিয়েছি। এই 2 মাস আমার জীবনের সবচেয়ে রঙিন 2 মাস ছিল। রাতের বেলা আমি সেই ঘরে এলাম যে ঘরে আমি আমার নিজের স্বামীর সাথে থাকতাম। আমি বিছানা এমনভাবে করলাম যেভাবে আমি প্রতিদিন স্বামীর সাথে ঘুমানোর আগে করতাম। বিছানা করা হয়ে গেলে আমি নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। মাথায় পুরোনো দিনের চিন্তা ভাবনা আসছিল আর চোখ থেকে জলের ধারা বইছিল। আমি লাইট বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ করে আমার এরকম মনে হলো যেন আমার পিছনে আমার স্বামীর জায়গায় কেউ শুয়ে পড়েছে। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগলো। আমার হৃদয়ের ধুকধুক আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। সাহস হচ্ছিল না যে আমি ঘুঁটে দেখব। এটা কোনো স্বপ্ন ছিল না, সত্যি আমার সেই সময় অনুভব হচ্ছিল যে কেউ আমার পিছনে সে শুয়ে আছে। আমার মনে সেই স্বপ্নটার কথা এলো। তার মনে সেটা শুধু স্বপ্নই ছিল না, বরং আমার স্বামীর তরফ থেকে আমার জন্য মেসেজ ছিল। প্রথমে আমি এটাকে শুধু স্বপ্নই ভেবেছিলাম, কিন্তু হয়তো ও আমার অপেক্ষায় ছিল যে আমি কখন ফিরে আসবো। এরকম লোকও থাকে যারা মরার পরও ফিরে আসে। যদি আমরা এইসব কথার উপর বিশ্বাস না করি, তার মানে তো এটা নয় যে এই কথাটা মিথ্যা হয়ে যায়। যখন আপনজন এই দুনিয়া থেকে চলে যায়, তখন মানুষ এটাই চায় যে সে যে কোনোভাবে ফিরে আসুক আর আমরা যেন তাকে আবার দেখতে পাই। কিন্তু এই অনুভবটা আমার জীবনে এত বড় ভয়ানক হবে আমি কল্পনাও করতে পারিনি। আমার খুব বেশি ভয় করছিল। আমার অনুভব হচ্ছিল যে আমার বিছানার উপরে কেউ শুয়ে আছে আর তার ওজনে বিছানা নিচের দিকে দেবেও গেছে। যে কথাটা আমি বলেছি সেটা শুধু স্বপ্ন না, সত্যি ও আমার সাথে আমার পিছনে শুয়ে আছে। ও এই দুনিয়াতে নেই, এটা তো আমি জানতাম, কিন্তু এটা আমার স্বামীই ছিল। আমি ওর নিঃশ্বাসে আওয়াজ পাচ্ছি, ওর গন্ধ অনুভব করতে পারছি।
আমি চোখ বন্ধ করে তাকে অনুভব করতে লাগলাম। তাকে অনুভব করতে করতেই আমি কখন যেন ঘুমিয়ে গেলাম। যখন সকালে উঠলাম তখন এটা দেখে হতবাক হয়ে গেলাম যে ওর দিকের বিছানাও উপচে আছে। তার মানে ও রাতের বেলা এখানে এসেছিল। ও বলেছিল যে ও সবসময় আমার সাথেই থাকবে আর প্রতি রাতে আমার সঙ্গে দেখা করার জন্য আসবে। কিন্তু ও শুধু নিজের বাড়িতেই আসবে। আমি পরের দিন মায়ের কাছে গেলে মা আমাকে রাতে আসতে দিলেন না, কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তিনি বললেন আজকে যাওয়ার দরকার নেই। সেই রাতে আমার সাথে কিছুই হলো না। আমাকে আমার স্বামীর সাথে থাকতে হবে, আমাকে তার সাথে কথা বলতে হবে, আমাকে তাকে অনুভব করতে হবে। এই কারণে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে প্রতিদিন আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। পরের দিন আমি আবার আমার স্বামীর বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে আমার আবার এই একই রকম অনুভব হলো। এইবার তো আমার হঠাৎ করে এমন ঘুম এসেছিল যে আমি বুঝতেই পারলাম না কখন সকাল হয়ে গেল। যখন সকালে উঠলাম তখন আমার মন খুব হালকা অনুভব হচ্ছিল। আমার এরকম অনুভব হচ্ছিল যেন আমার স্বামী আমার সঙ্গেই থাকে, যেন সে এখনো জীবিত আছে। এখন সে কাজে গেছে, তাই আমাকে বাড়ির কাজ করতে হবে। আমার স্বামী দুনিয়াতে নেই, কিন্তু সে আমার সাথে আছে। প্রতিদিন রাতে যখন আমি পাশ ফিরে শুয়ে পড়তাম তখন আমার অনুভব হতো যে আমার পিছনে কেউ শুয়ে আছে। একদিন আমি সাহস করে ভাবলাম যে আমি পাশ ফিরে দেখব। যখনই সেদিকে পাশ ফিরলাম তো দেখলাম সেখানে কেউই নেই। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও কোনো নাড়াচাড়া অনুভব হচ্ছিল না। এর মানে কি ও চায় আমি শুধু ওকে অনুভব করব, কিন্তু দেখব না? আমার জন্য এটাই অনেক। তাই আমি এটাই করতে শুরু করলাম। এখন আমার খুব শান্তির ঘুম আসতো। যদিও আমি ভেবেছিলাম যে আমার জীবনে আর কখনোই শান্তির ঘুম আসবে না। যাই হোক, একদিন যখন আমার বান্ধবী আমার সঙ্গে দেখা করতে এলো তখন সে বলল তোকে আগে থেকে অনেক ভালো মনে হচ্ছে, আর তুই নিজেকে অনেক সামলেও নিয়েছিস। ও আরও বলল তোর এমন কি বয়স হয়েছে, আর বিয়ে হওয়া 3 মাসও পার হয়নি, তোর কোনো সন্তানও নেই, তোর আবারও বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত। বেশিরভাগ লোক এটা জানেও না যে তোর বিয়ে হয়ে গেছে। যদি অন্য কোনো এরিয়াতে তোর বিয়ে দেওয়া হয় তাহলে তারা আইডিয়াও করতে পারবে না যে তোর আগেও একবার বিয়ে হয়েছিল। আমি আমার বান্ধবীকে বললাম এই ধরনের কথা বলিস না, আমি আমার জীবন নিয়ে খুব খুশি, ব্যাস যেরকম চলছে সেরকম চলতে দে। ও বলল এভাবে তুই নিজের জীবন নষ্ট করে ফেলবি? এভাবে কি সারা জীবন পার করা যায়? আমি বললাম আমার কোনো অসুবিধা নেই, ব্যাস আমি আমার এই জীবনে খুব খুশি। এখন রাতে আমার অদ্ভুত অদ্ভুত ধরনের স্বপ্ন আসতো। সে সমস্ত জিনিস আমার মনে আসতো যেটা আমি আমার স্বামীর সাথে কাটিয়েছিলাম। কিন্তু আগে কখনো এত শান্তির ঘুম আমার আসেনি। জানি না এত শান্তির ঘুম কিভাবে এসে যেত যে আমার কোনো হুঁশই থাকতো না। প্রায় সময় আমার এরকম অনুভব হতো যে আমার সাথে বিছানায় আমার স্বামী শুয়ে আছে, আর তারপরে হঠাৎ করে আমার ঘুম এসে যেত। মানুষ খুবই অদ্ভুত, তাদের কোনো সাহারার দরকার হয়, আর এই সাহারা সে যে কোনো দিক থেকে পূরণ করতে চায়। আর আমার সবচেয়ে বড় সাহারা এটাই ছিল যে আমার স্বামী আমার স্বপ্নে এসে নিজেই এই কথা বলেছে। কিন্তু যেদিন আমার বাবার বাড়িতে যেতাম সেদিন এরকম কিছুই হতো না। এখন তো আমার খুব টেনশন হতে লাগলো, কেননা আমার ব্যবহার কিছুটা অদ্ভুত হতে শুরু করেছিল। কখনো কখনো আমি বসে বসে হাসতে থাকতাম, আবার কখনো কখনো নিজের স্বামীকে ভেবে নিজের সঙ্গে কথা বলতে শুরু করে দিতাম। আমার মা বললেন তোর আর ওই বাড়িতে একা থাকার দরকার নেই, তাও রাতের বেলা। তোর কাণ্ড কারখানা দেখে তোর বাবাও রেগে যাচ্ছে। তুই এই দুঃখ থেকে একটু সামলে উঠলেই আমরা তোর বিয়ে দিয়ে দেব। আমি বললাম দুঃখ তো একসময় কেটেই যাবে, কিন্তু বিয়ের চিন্তা নিজেদের মাথা থেকে বের করে দাও। আমি বিয়ে করব না। একবার আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করে নিয়েছি, তারপর আমার ভাগ্য আমার সাথে যা করেছে, তারপরে আমি আর বিয়ে করতে চাই না। আমি এই কথাটা এমনভাবে বললাম যেন এটাই আমার শেষ কথা। মা আমার কথা শুনে খুব টেনশনে পড়ে গেলেন। তাই তিনি আমার বান্ধবীকে বললেন তুই একে বোঝা। আমার বান্ধবী আমাকে এই কথাটা বলার জন্য বারবার আসতে থাকতো। একদিন আমার বান্ধবী আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি সেই ডক্টরকে দেখলাম যে আমার স্বামীর শেষ চিকিৎসা করেছিল। আমি বললাম এ এখানে কি করছে? তখন আমার বান্ধবী বলল এ আমার বাবার বন্ধু ছেলে। আমি বললাম তুই এর ব্যাপারে আগে কখনো আমাকে বলিসনি? আমার বান্ধবী বলল এরা অন্য শহরে থাকতো, আমাদের বাড়িতে আগে কখনো আসেনি, এখন এখানে ডক্টর হয়ে এসেছে, তাই আমাদের বাড়িতে এসেছে। আমি বললাম এই সেই লোক যার সাথে আমার স্বামী শেষ নিঃশ্বাস নিয়েছিল। আমার বান্ধবী বলল আমি জানি এ তোকে চেনে, আর তোর স্বামীকেও চিনতো, কেননা এর ভাইয়ের সাথে তোর স্বামীর পরিচয় ছিল। আমার বান্ধবী আরও বলল এই ডক্টরের সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে, কখনো কখনো আমাদের মেসেজও কথা হয়। আমি বললাম ডক্টরের স্ত্রী হওয়া তো অনেক বড় ভাগ্যের ব্যাপার, আর এই ডক্টর দেখতেও সুন্দর। ও বলল হ্যাঁ, দেখা যাক কি হয়। আমি আমার বান্ধবীকে নিয়ে খুব খুশি ছিলাম। আমি সবসময় নিজের স্বামীর কথা ভাবতে থাকতাম, যে সুন্দর সময় আমরা একে অপরের সাথে কাটিয়েছি,
আর তারপরেও ও যেভাবে হঠাৎ করে এই দুনিয়া থেকে চলে গেল, আমি জানতামই না যে আমার স্বামীর হার্টের ওষুধ ছিল। স্বামীর চিন্তা হৃদয় থেকে বের হতো না। সবসময় অস্বস্তিতে থাকতে লাগলাম। মন সবসময় কাঁদতে থাকতো। কাশ আমার সাথে এরকম না হতো। আমাদের এলাকায় একজন মহিলা এসেছিল, যে খুব সুন্দর সুন্দর তত্ত্ব কথা বলতো। একবার আমি তার কাছে গিয়েছিলাম। সেখানে কেউ একজন প্রশ্ন করলো, কেউ যখন এই দুনিয়া থেকে চলে যায় তখন কি সে আবার এই দুনিয়াতে ফিরে আসতে পারে? তার উত্তরে সেই মহিলা বলেছিলেন যে এটা কোনো মতেই সম্ভব না। যখন একবার শরীর থেকে আত্মা বেরিয়ে যায় তখন সেটা আর শরীরে প্রবেশ করতে পারে না। তখন একজন মহিলা বললেন, কিন্তু যদি কেউ ফিরে আসে? কেননা এরকম ঘটনাও তো শোনা যায় যে মৃত লোক ফিরে এসেছে। তখন সেই মহিলা বলতে লাগলেন যে তারা মানুষ না, বরং ভূত। তারা আপনার মস্তিষ্কের সাথে খেলতে থাকে, আপনাকে মিথ্যা বোঝাতে থাকে, আর আপনাকে ব্যবহার করতে থাকে। আর আমরা সে ভূতটাকে সেই লোক ভাবি। তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। এর মানে হলো আমার স্বামী না কোনো ভূত? আমার খুব ভয় লাগতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। ওই মহিলা আসা শেষ হলে সমস্ত মহিলা এক এক করে চলে গেল। তখন আমি তার কাছে গিয়ে বসে তাকে সমস্ত কথা বললাম। তিনি বলেন, দেখো মা, এইসব কিছুই না, সমস্তটা তোমার ভ্রম। তুমি একটা কাজ করো, তুমি ওই বাড়িতে একলা থাকা ছেড়ে দাও। যতদিন তুমি একলা থাকবে ততদিন এই ভ্রম তোমার হতে থাকবে। আমি বললাম, হ্যাঁ, যখন আমি আমার মায়ের বাড়িতে থাকি তখন এরকম কিছুই হয় না। তখন তিনি বললেন, তাহলে তুমি ওই বাড়িতে আর থেকো না। কিন্তু এই অনুভবটা এত বেশি বাস্তব ছিল যে আমার মন কোনো মতেই মানছিল না। তার উপরে সেই স্বপ্ন যেটা আমি দেখেছিলাম। যাই হোক, এখন আমার ভয় করছিল, কিন্তু আমাকে সত্যিটা জানতেই হবে। তাই আমি ভেবে নিলাম যে এখন আমাকে কি করতে হবে। আমি সমস্ত কথা নিজের বান্ধবীকে বললাম, আর ওকে বললাম, তুই আমার জায়গায় ঘুমাবি, আর আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকবো। ও খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমি ওর সঙ্গে কথা বলে ওকে রাজি করিয়ে নিই। ও বলল, ঠিক আছে, কিন্তু আমরা সারা রাত ঘুমাবো না। আর যদি কিছু হয় তাহলে আমি দৌড়ে তোর মায়ের বাড়িতে পালিয়ে যাব। আমি বললাম, আমি আর কোথায় এত সাহসী, আমিও তোর সাথে সাথেই পালিয়ে যাব। আমরা খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমাকে সত্য অবধি পৌঁছাতেই হবে। কমপক্ষে জানতে তো পারবো যে এই ঘরের মধ্যে কি হচ্ছে। এমনও তো হতে পারে যে আমি আমার স্বামীর মৃত্যুর দুঃখে পাগল হয়ে গেছি, আর এই সমস্ত কিছুই আমার ভ্রম। আমি আমার বান্ধবীকে আমার জায়গায় শুইয়ে দিলাম, আর বললাম, তুই এভাবেই শুয়ে থাকবি, কোনো মতে পাশ ফিরবি না। কেননা যখন আমি পাশ ফিরতাম তখনই সব কিছু অনুভব হওয়া বন্ধ হয়ে যেত। আমি ঘরের লাইট বন্ধ করে পর্দার পিছনে দাঁড়িয়ে থাকবো, তারপর দেখি কি হয়। ও আমাকে একটা আইডিয়া দিয়ে বলল যে তুই নিজের ফোনে ক্যামেরা অন রাখবি। আমি বললাম, আমার মনে হয় না যে ভূত পেতে ভিডিওও হবে। ও বলল, হতে পারে যে ভিডিও উঠে গেল। আমি বললাম, হ্যাঁ, এমনি তো ক্যামেরা অন করে রাখা কোনো খারাপ জিনিস না। ও খুব ভয় পাচ্ছিল আর বারবার আমাকে না করছিল, কিন্তু আমি ওকে বললাম, দেখ, তোকে ছাড়া আমি আর কাউকে কিছু বলতে পারছি না। আমি খুব সমস্যার মধ্যে ফেঁসে আছি, আমাকে সাহায্য করবি না? ও আমার সাহায্য করতে চাইতো, তাই শেষ পর্যন্ত ও মেনে নিল। ও বলল, তুই আমাকে ছেড়ে যাবি না, আর আমাকে দিয়ে প্রতিজ্ঞা করালো যদি কিছু না হয় তাহলে আমি এই বাড়িতে আর কখনোই থাকবো না, আর নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ভাববো। আমি ওকে কথা দিলাম যে ঠিক আছে, আমি এরকমই করব। এরপরে আমি পর্দার পিছনে লুকিয়ে গেলাম। আমি ঘরে লাইট বাল্ব জ্বেলে রেখেছিলাম। ব্যাস এটুকুই ছিল যে ঠিকভাবে সবকিছু দেখা যায়। আমার বান্ধবী আমার জায়গায় একদম সেরকমভাবে শুয়ে পড়লো যেভাবে আমি শুয়ে থাকতাম। ওর মুখ আমার দিকে। আমি বললাম, আমি এখানে দাঁড়িয়ে আছি। ওর মুখ দেখে খুব ভয় আছে বলে মনে হচ্ছিল। আমি বিছানার দিকে তাকিয়ে নিলাম। এখনো সেখানে কিছুই ছিল না। সময় এভাবেই কাটতে লাগলো। রাত 12টার দিকে আমি এমন একটা দৃশ্য দেখলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। কারণ আমি দেখলাম ঘরের জানলা দিয়ে কেউ একজন ভিতরে ঢুকলো। সে একজন পুরুষ, কিন্তু ওর হাইট আমার স্বামীর থেকে বেশি। কিছু সময় পরেই এর পিছনে দুজন অন্য লোকও ভিতরে ঢুকলো। সে দুজন একদিকে দাঁড়িয়ে রইল, আর যে লোকটা প্রথমে ঢুকেছিল সে রুমালে কিছু একটা ওষুধ লাগিয়ে আমার বান্ধবী নাকের কাছে দিতে লাগলো। আমার বান্ধবী চোখ বন্ধ করে শুয়েছিল। আমি সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দিলাম। আমার চিৎকার শুনে সেই লোকটা চমকে উঠল। আমি তাড়াতাড়ি করে লাইট অন করে দিলাম, কিন্তু সবচেয়ে বেশি অবাক আমার বান্ধবী হয়েছিল। কেননা এই ঘরের মধ্যে যারা দাঁড়িয়েছিল তার মধ্যে একজন ওর হবু স্বামী, মানে সেই ডক্টর যার হাতে আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। তার সাথে আরও দুজন লোক ছিল। আমি সাইড থেকে একটা লাঠি উঠিয়ে নিলাম আর বললাম, এক পাও এগোলে আমি মেরে ফেলবো। আমার বান্ধবীও আমার পিছনে লুকিয়ে গেল। ওই দুইজন এখান থেকে পালিয়ে গেল, কিন্তু আমি ডক্টরকে লাঠি দিয়ে মেরে অজ্ঞান করে দিলাম। এরপর ডক্টরকে দড়ি দিয়ে বেঁধে ফেললাম। জ্ঞান ফিরলে সেই ডক্টরকে আমার বান্ধবী বলতে লাগলো, তুমি এখানে কি করছো?
তখন ডক্টর খুব ঘাবড়ে গিয়েছিল, কিন্তু আমি ওর কাহিনী বুঝে গেছি। আমি নিজের ফোন থেকে নিজের বাবাকে কল করলাম। কিছু সময় পরে আমার বাবাও এসে গেল। এরপরে বাবা ডক্টরকে জিজ্ঞেস করলো, কিন্তু এ প্রথমে কিছুই বলছিল না। তাই আমার বাবা ওর উপরে হাত উঠাতে শুরু করে দিল, আর ও চুপচাপ মার খেয়ে যাচ্ছিল। আমার বান্ধবী খুব অস্বস্তিতে ছিল, কেননা এটা ওর হবু স্বামী। কিন্তু ও বুঝতে পারছিল না যে এখানে ওর কি কাজ, আর যে লোকেদের ও সাথে করে নিয়ে এসেছিল তারা কারা ছিল। বাবার হাতের উত্তম মধ্যম খেয়ে সেই ডক্টর বলতে লাগলো যে আমি জানতাম যে এই একলা এই বাড়িতে থাকে, আর ওর মাথায় কি চলছে। এই কারণে আমি রাতে এখানে আসতাম, আর একে ক্লোরোফর্মের গন্ধ শুকিয়ে অজ্ঞান করে দিতাম। আমার সাথে আমার কিছু বন্ধু আসতো, আর এ ভাবতো যে এর স্বামীর আত্মা এসেছে, কিন্তু ওর স্বামীর আত্মা না, বরং আমি থাকতাম। একবার ও পাশ ফিরে দেখলো, তখনই আমি সঙ্গে সঙ্গে বিছানার নিচে লুকিয়ে গেছিলাম। এই কারণে ও আর কখনো ঘুরে দেখতো না। এসব কথা শুনে আমার বাবা ওই ডক্টরের মুখে থাপ্পড় মারলো। কিন্তু আমি ভাবছি যে ও এই সব কিছু জানতো কিভাবে। আমি নিজের স্বামীর আত্মার ব্যাপারে এরকম চিন্তা ভাবনা করি, একে এইসব ব্যাপারে কে বলেছে? যখন এর কাছে এই প্রশ্ন করলাম, তখন ও আমার বান্ধবীর দিকে তাকালো, আর আমার বান্ধবী মাথা নিচু করে নিল। এরপর আমার বান্ধবী বলল, আমরা দুজনে ফোনে একে অপরের সাথে কথা বলতাম, আর তুই যখন আমাকে এই কথা বলেছিলি, তখন আমি একেও বলে দিয়েছিলাম। কিন্তু আমি একে এইভাবে বলেছিলাম যে আমার বান্ধবী বেচারি খুব দুঃখী হয়ে আছে, ওর এরকম স্বপ্ন আসে, আর ও ভাবে যে ওর স্বামীর আত্মা প্রতি রাতে ওর সাথে দেখা করতে আসে, আর ওর কাছে শুয়ে থাকে। আমি কি জানতাম এ এত নোংরা মানুষ যে এই কথাটার ফায়দা উঠাবে। আমি তো ওকে এমনি এমনি বলেছিলাম, আর বলেছিলাম যে আমার বান্ধবীর জন্য প্রার্থনা করো। আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার সাথে এত বড় অন্যায় হয়েছে যে দুঃখে আমি কান্না করতে লাগলাম। আমার বাবা ওই ডক্টরকে পুলিশের হাতে তুলে দিল। আমার বান্ধবী ওর সাথে বিয়ে ভেঙে দিয়েছে, আর আমি আবার একটা দুঃখ থেকে বের হয়ে অন্য একটা দুঃখের শোকে পড়ে গেলাম। এটা আমার ভুল ছিল যে আমি এই সমস্ত জিনিসকে আমার মাথার উপরে উঠিয়ে দিয়েছিলাম। যখন একজন মানুষ এই দুনিয়া থেকে চলে যায়, তখন সে কোনোভাবেই ফিরে আসে না। কিন্তু আমি অবাক ছিলাম যে এ ডক্টর হয়েও কিভাবে এসব করলো। আমি আমার স্বামীর এই বাড়িটা বেচে দিয়েছি, আর এখন আমি আমার বাবা মার সাথেই থাকি। এখনই কাউকে বিয়ে করতে চাই না। আমি নিজেই নিজেকে সময় দিতে চাই। এই সমাজ এত খারাপ যে সুযোগ পেলে যে কারো অসহায়তার ফায়দা উঠিয়ে নেয়। আমি ভাবতেও পারিনি যে আমার কপাল এত খারাপ হতে পারে। জানি না আমার উপরে কারো নজর লেগে গেছিল কিনা, নাকি আমাকে অভিশাপ দিয়েছিল, আমি কিছুই জানি না। কিন্তু যাই হোক না কেন, আমার সাথে যা হয়েছিল সেটা খুবই খারাপ হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা।